সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে রমজান চলছে, শুরু হয়েছে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও সেটি অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সেটি পালিত হচ্ছে এবং একই সঙ্গে দেশের মানুষ সিয়াম সাধনায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। সবারই সারা বছর ধরে স্বপ্ন থাকে যে এই রমজানের সময় তার সুষ্ঠুভাবে যাতে রোজা পালন করতে পারেন। কিন্তু বাদশাদের যেখানে আসলে যাদের দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত থাকেন, বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত যারা থাকেন, তাদের মধ্যে এক ধরনের সংশয় কাজ করে যে এই রোজাটি তারা ঠিকভাবে পালন করতে পারবেন কিনা, এই রমজানে তাদের খাবার দাবার কি হবে, তারা যে ইনসুলিন নেন অথবা মুখে খাবার ওষুধ খান সেটির আসলে কি পরিণতি হবে বা এর ফলে কখনো জটিলতা তৈরি হবে কিনা। এবং আমরা জানি প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু এখন ডায়াবেটিস রোগী রয়েছে এবং তাদের সংখ্যাটি কিন্তু সারা বাংলাদেশে একেবারে কম নয়। আমরা তাদের এই রমজানটি কেমন করে আসলে সুষ্ঠুভাবে তারা সম্পাদন করতে পারবেন সে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমাদের সঙ্গে সে আলোচনায় যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, ইউনাইটেড হসপিটাল এবং প্রেসিডেন্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাকে স্বাগত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে কথাটি শুরুতেই বললাম যে একটা বিশাল একটি জনগোষ্ঠীর একটি অংশ ডায়াবেটিসে আক্রান্ত এবং আমরা দেখছি সেটি কিন্তু দিনে দিনে বাড়ছে। আপনি বলছিলেন যে প্রতি 6 থেকে 7 জনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং তাদের সবারই তো ইচ্ছা হয় যে রমজানে সুন্দরভাবে রোজাটি রাখতে। প্রথমেই প্রশ্নটি আসে যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে রোজা রাখা কতখানি ঝুঁকিপূর্ণ এবং কারা কারা আসলে একেবারেই স্বাভাবিকভাবে রোজা রাখতে পারবেন, কাদের পক্ষে আসলে রাখা উচিত হবে না, এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। তো আসলে একজন পেশেন্ট যিনি রোজা রাখছেন, তো তার প্রথমেই রোজার রমজান মাস আসার আগেই তাকে আমরা তখন আসলে আমরা তার রিস্কটাকে দেখি যে ডায়াবেটিস একটা পেশেন্ট সে যদি রোজা রাখে তাহলে তার ঝুঁকিটা কতটুকু। এই ঝুঁকিটাকে আমরা 3 ভাগে ভাগ করি: উচ্চ ঝুঁকি, মধ্যম ঝুঁকি এবং নিম্নতম ঝুঁকি। এখন এই ঝুঁকিটা নির্ভর করে যে তার ডায়াবেটিসটা কোন ধরনের ডায়াবেটিসটা কত দিনের, তার কোনো জটিলতা আছে কিনা, ডায়াবেটিসটা উনি ঠিকমতো মনিটর করছে কিনা, উনি প্রেগনেন্ট কিনা, ওনার বয়স কেমন, উনি কি দিনের বেলা ওনাকে কোনো কায়িক পরিশ্রম করতে হয় কিনা, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর উপর নির্ভর করে তার জটিলতাগুলোকে আমরা নির্ধারণ করি। এখন এর ভিতরে এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এখন বিশেষ করে এটাকে বলা হয় যে ডায়াবেটিস অ্যান্ড রমাদান অ্যালায়েন্স। এটা মিডল ইস্ট ভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এখন সেটা না, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, এমনকি আমেরিকান ডায়াবেটিস, তারাও ওইটাকে মিলে একটা রিস্ক স্কোর করেছে। হ্যাঁ, এই যে এরকম উচ্চ ঝুঁকি, মধ্যম ঝুঁকি এবং নিম্ন ঝুঁকি। এখন উচ্চ ঝুঁকিতে কারা আছে? তো বিশেষ করে আমরা বলি যে যাদের হার্ট ফেলিওর আছে, আপনি একজন কার্ডিওলজিস্ট, হার্ট ফেলিওর আছে, যাদের কিডনি ফেলিওর আছে, যাদের অ্যাকুইট হার্ট অ্যাটাক, স্ট্রোক হচ্ছে তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে। তারা এই ধরনের রোগীরা রোজা রাখতে পারবেন না। যাদের বারবার সুগার কমে যাচ্ছে এবং অনেকে আছে যে সুগার কমে গেলেও সে তার লক্ষণগুলো বুঝতে পারে না, এটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস, তাদের কিন্তু রোজা রাখাটা ঠিক হবে না। বিপজ্জনক। একজন প্রেগনেন্ট মহিলা, ওনার ডায়াবেটিসের কন্ট্রোল নাই, ওনার রোজা রাখাটা ঠিক হবে না। একজন বৃদ্ধ মানুষ, তার বয়স অনেক, তার জ্ঞান বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছে, তার কিন্তু রোজা রাখা ঠিক হবে না। অর্থাৎ এই ধরনের রুগীদের রোজা রাখাটা ঠিক না। তো তারপরে অনেকে এই ধরনের রুগীরা রোজা রাখতে চায়, তো তখন তারা জিজ্ঞেস করে যে স্যার, আমি যদি রোজা রাখতে তাহলে আমার ঝুঁকিগুলো কী কী? রোজা রাখার ঝুঁকিগুলো আমরা প্রধানত চারটা ঝুঁকির কথা বলি। একটা হলো প্রথম ঝুঁকি, সেটা হলো ব্লাড সুগার অস্বাভাবিক কমে যেতে পারে, যেটাকে বলে হাইপোগ্লাইসিমিয়া। 2 নম্বর হলো যে ব্লাড সুগার অস্বাভাবিক বেড়ে যেতে পারে, হ্যাঁ, বেড়ে গিয়ে ডায়াবেটিক কমা তৈরি করতে পারে, যখন মৃত্যুটা অনেক বেশি এবং তখন ইমিডিয়েটলি আগে হসপিটালে যেতে হয়। আরেকটা হলো যে আমরা সারাদিন না খেয়ে থাকি, পানিটা প্রচুর পরিমাণে পানি দিনের বেলা আমরা যখন স্বাভাবিক সময় খেতে পারছি না, এটা ডিহাইড্রেশন হয় এবং ডিহাইড্রেশন যদি হয় তখন রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকিটা বেড়ে থাকে, তখন রক্ত জমাট বাঁধার বিভিন্ন ঝুঁকি তৈরি হয়, থ্রম্বোটিক কিছু। তাহলে এই ঝুঁকিগুলা যাদের বেশি হওয়ার তাদেরকেই আমরা বলি যে তাদের রোজা রাখা ঠিক। বাকিরা সবাই রাখতে পারবেন, যারা মধ্যম এবং অথবা নিম্ন ঝুঁকিতে রয়েছেন তারা রাখতে পারবেন। এটি কিন্তু খুব সুন্দর করে এই ক্যাটাগরিটা করলেন এবং এই যে রিস্ক ফ্যাক্টরটি যেটি রয়েছে সেটি কিন্তু রমজানের আগেই কিন্তু সেটি নির্ধারণ করা প্রয়োজন।
আমরা যদি আরেকটু ডিটেলসে যাই যে পূর্ব প্রস্তুতি মানে প্রাক রমাদান প্রস্তুতি যদি বলি, যে একজন ডায়াবেটিক রোগী তার অবশ্যই রমজানের পূর্বে কিছু পরীক্ষা নির্দেশনা এবং ওষুধ অ্যাডজাস্টমেন্টের জন্য আপনাদের কাছে আসেন। অনেকে আসেন, অনেকে হয়তো জানেন না বিষয়টি। এই পূর্ব প্রস্তুতির বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন, এই সময় আপনারা রোগীদেরকে কিভাবে প্রস্তুত করেন? আমার সব পেশেন্ট, আমরা যারা এই ডায়াবেটিক রোগীদেরকে নিয়ে যারা ডিল করি, আমরা সবসময় রোগীদের কিন্তু বলি যে রমজান মাসের 1 থেকে 1.5 মাস পরে ভিতরে 1 থেকে 1.5 মাস আগে আপনি আমাদের সাথে দেখা করবেন। তো ওই 1 থেকে 1.5 মাস আগে অনেকে আসতে দেরি হয়, যেমন এখন কিন্তু আমরা অলরেডি রমজান মাস শুরু হয়ে গেছে। তবুও রোগীদের জানার জন্য যে প্রতি বছরই কিন্তু আবার একটা রমজান মাস আসবে, তখন আবার রোগীদের এই একই প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমরা সবসময় বলি যে আপনি রোজা রমজান মাসের আগে আমাদের সাথে একবার দেখা করবেন, অন্তত 1 থেকে 1.5 মাস আগে হলে ভালো হয়। তখন আমরা এই যে বললাম যে ঝুঁকিগুলো, আমরা তখন রোগীকে অ্যাসেস করতে হয়, দেখতে হয় তার এই ঝুঁকিগুলো আছে কিনা, তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে কিনা, তার জটিলতাগুলো আছে কিনা, উনি রোজা ঝুঁকিহীনভাবে রোজা রাখতে পারবেন কিনা। তারপরে একজনের ঝুঁকিটা অতিরিক্ত ঝুঁকি, তারপরে উনি ধর্মীয় কারণে উনি রোজা রাখতে চাচ্ছেন, তো আমরা তখন তার রিলিজিয়াস যে অ্যাটিটিউড ওটাকেও কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, রেসপেক্ট করে তখন উনি রোজা যদি রাখতেই চান, তাহলে উনি কিভাবে, ওনার লাইফ স্টাইলটা কেমন হবে, ওনার ওষুধগুলো উনি কোন ওষুধগুলো ওনার জন্য ঝুঁকি কম হবে, কখন ওষুধগুলো খাবেন, এই জিনিসগুলো সুগারটা মনিটর করবেন, এইগুলো আমরা এটার বিস্তারিত আসবো। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের আজকের এই অনুষ্ঠানে ডায়াবেটিক রোগীরা রমজানে আসলে কিভাবে রোজা রাখবেন, বিষয়টি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রলে দেখানোর নম্বরে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের অতিথি চেষ্টা করবেন তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। স্যার, যেটা বলছিলাম যে আপনি শুরুতে বলেছেন লাইফস্টাইলের একটি বিষয় রয়েছে। ডায়াবেটিস রোগী কিন্তু আসলে শুধুমাত্র ওষুধ নয়, শুধুমাত্র খাবার নয়, সেক্ষেত্রে জীবনধারার পরিবর্তনটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। তো রমজানে দেখা যাচ্ছে যে লাইফস্টাইলের আসলে একটি পরিবর্তন হয়, বিশেষ করে সেহরিতে ওঠা, একটি ঘুমের একটি অভ্যাসে পরিবর্তন হয়, হাঁটতে অনেকে অনীহা বোধ করেন, যেহেতু রোজা রেখে হাঁটাটা অনেকে স্বস্তি বোধ করেন না। তাহলে এই রমজানের সাথে লাইফস্টাইল জীবনধারার পরিবর্তনটি কিভাবে আপনারা বলে থাকেন অ্যাডজাস্ট করা? তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন, হ্যাঁ, পরিবর্তনটা যেমন একটা হলো যে এই যে ফাস্টিং আওয়ারটা, এই সময় আমি যে বললাম যে তার হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি থাকে, তাহলে সেই জন্য তার ওইখানে এক্সারসাইজের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন। 2 নম্বর হলো যে খাবারটা, যেটা আমরা যেমন সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া, মাঝখানে আরও 2-1টা স্ন্যাক্স আমরা খেতাম। মানে একটা ডায়াবেটিক রোগীর আমরা বলি যে 3টা মেজর মিল আর 3টা স্ন্যাক্স, 6টা। কিন্তু রোজার সময় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। একটা তার 2টা মেজর মিল থাকে মেইনলি, একটা হলো ইফতার আর একটা হলো সেহরি। এবং এরপরে আমরা বলি যে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা জানি অন্তত তারাবির আগে বা পরে হালকা কিছু খান, তাহলে তার 6টা মিলেরটা 3টা মিলে চলে আসলো। 2 নম্বর হলো যে স্লিপ, বলা হয় যে টোটাল স্লিপ আওয়ার অ্যারাউন্ড 1 ঘন্টা কমে যায় রোজার সময়, কারণ আমাদের শেষ রাতে উঠতে হয়। তাহলে তারপরে আবার এই সারাদিনে আমরা না খেয়ে থাকি, এই জন্য শরীরেও কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তো সেই জন্য এইসব মিলেই আমরা বলি যে রোজার সময় তার লাইফ স্টাইলটা কেমন হবে, সেই জিনিসটা আমরা রোজার আগেই আমরা বলে দিই। যেমন খাবারের ক্ষেত্রে তার একটা খাবারটা যে ইফতারির সময় আমাদের যেটা ট্রেডিশন, যেটা আমরা ক্যালোরি রিচ, এনার্জি রিচ ফুডটা খেয়ে থাকি, তাহলে ওই জিনিসটাকে একটু রেস্ট্রিক্ট করতে হবে, যে এনার্জি রিচ ফুড, ক্যালোরিজ ফুডটা, ফাস্ট ফুড, অয়েলি ফুড, এইগুলোর পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। সেহরির সময় আমরা বলি একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আঁশযুক্ত খাবার, যেগুলো সারাদিন ধরে যেটা শক্তি দেবে, এইটা খেতে হবে। কি ধরনের খাবারগুলো আসলে আপনারা প্রিফার করেন, যদি আসলে আমরা একটা ডায়াবেটিক রোগীর মানে একটা হলো যে ট্রেডিশনাল বাইরে তো আমরা যেতে পারছি না, হ্যাঁ, যেমন ইফতারের সময় এখন আমাদের রিলিজিয়াস, আমাদের সবার মনে যে না আমরা সবাই একটা কিন্তু খেজুর খেতে চাই, তো 1-2টা খেজুর এটা আমরা অ্যালাউ করি, খেতে পারবে। তারপরে আমাদের যে ট্রেডিশনাল আমরা দেখি যে আমরা পেঁয়াজু খাচ্ছি, বেগুনি খাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, একটা পেঁয়াজু, একটা আপনি খেতে পারলেন, এইগুলো আপনি খেতে পারছেন। আমরা এই বুট ভুনা এটা খাচ্ছে, ঠিক আছে, 1 কাপ বা অল্প আধা কাপ আপনি খেলেন। আমাদের দেশীয় যে ট্রেডিশনে আমরা যে ছোটোবেলা থেকে মুড়িটা, সেটা খেলে 1 কাপ মুড়ি খেলেন, সমস্যা নাই। তবে এই সময় আমরা যেটা বলি যে একটু ফলটা ডেইলি ওই সময় একটা ফল খেতে, ড্রিঙ্কসের ভিতরে যে ডাবের পানি খেতে পারে, এটা ভালো। হ্যাঁ, তারপরে আপনি একটা টক দইয়ের লাচ্ছি এই জাতীয় খেতে পারেন, হ্যাঁ, আপনি স্যুপ খেতে পারেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেতে পারেন, অর্থাৎ চিনি না দিয়ে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ড্রিঙ্কসগুলো খেতে পারবেন।
তারপরে খাবারের ভিতরে আপনি বললাম যে ভেজিটেবলটা ওই সময় যেভাবে আপনি পছন্দ করেন, অর্থাৎ ফ্রুট ভেজিটেবল এগুলো থাকতে হবে। আর ওই জিনিসগুলো একদম বন্ধ, আমরা যদি বলি যে খেন না, সবাই খাচ্ছে, একটা ডায়াবেটিক পেশেন্ট খেতে পারবে না, এটা না, তবে লিমিট করে খেতে হবে। মানে একেবারেই জাস্ট শুধু হ্যাঁ, এটাকে জি, মনের সান্ত্বনার হ্যাঁ, জন্য জি, খাওয়া। জি, লিমিটটা এবং আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে খাবার টেবিলে ওই সময় নানান রঙের বাহারি রঙের শরবত এবং জিলাপি, মানে যেটা আসলে খুবই ট্র্যাডিশনাল এবং হাইলি কিছু কনডেন্সড কিছু প্রোডাক্ট থাকে, যেরকম আমরা হালিমের কথা বলে থাকি, বিভিন্ন ধরনের আরও কিছু চিকেন টিকেন এগুলো থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আসলে বিশেষ করে শরবতের ক্ষেত্রে সতর্কতা কতখানি জরুরি, অ্যাডেড সুগার যেগুলোতে থাকে? হ্যাঁ, ওই যে বললাম যে চট করে, কারণ সারাদিন আপনি না খেয়ে আছেন, আপনি তখন যদি বেশি বললাম যে সিম্পল সুগার যেগুলো থাকে, যেমন চিনি, গুড়, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস হতে হ্যাঁ, পারে, হ্যাঁ। এই ড্রিঙ্কসে, এগুলো থেকে চট করে ব্লাড সুগারটা বেড়ে যায়। কিন্তু একটা ডায়াবেটিক পেশেন্টের চট করে যদি ব্লাড সুগার বেড়ে যায়, তাহলে সেটা তো দেখা যাবে যে তার সুগারটা তার কন্ট্রোলে থাকবে না। এই জন্য আমরা এই ধরনের খাবারগুলোকে আমরা বলি একটু রেস্ট্রিক্ট করতে। আপনি খেতে পারবেন, কিন্তু এই ধরনের মানে সিম্পল সুগারটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। এটা ন্যাচারাল, আপনি যে বললাম যে আপনি যেটা বলছিলেন একটা ফ্রুট জুস, সেটা খেতে পারে, এক জুস খেলো সেটা খেতে পারে, কিন্তু ওইরকম চিনি গুড়ের শরবতটা এটা অ্যাভয়েড করাই ভালো। একেবারে, জি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন প্রশ্নটি নিয়ে। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, হ্যাঁ, আমি, বলুন। আমার নাম শাহিনুর। জি আমি সাপাহার নওগাঁ থেকে বলতেছি। জি জি, প্রশ্নটি করুন দর্শক। প্রশ্নটি হচ্ছে ওই ডায়াবেটিস মানে প্রথমে ধরা পড়ছে, প্রথমে এখন বিষ পরে খাওয়ার পর জি, তার পরীক্ষা করে দেখছি যে পেশাবের ইনফেকশন হচ্ছে। বুঝতে পারিনি, পরীক্ষা করার পর কি পেয়েছেন? একটু জোরে পেশাবের, বলুন, আপনি একটু সাউন্ডটা একটু জোরে বলুন, লাউড করুন, একটু বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পেশাবের ইনফেকশন হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে দর্শক, হ্যাঁ, এখন কি করব? কি করবেন এটাই তো জানার আছে আপনার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম নওগাঁ সাপাহার থেকে শাহনাজ প্রশ্ন করেছেন, যিনি তার হঠাৎ করেই নিউলি ডিটেক্টেড ডায়াবেটিস 20.1, তার হোয়াটসঅ্যাপের ব্রেকফাস্ট এবং একই সঙ্গে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে প্রস্রাবে ইনফেকশন রয়েছে। এক্ষেত্রে আসলে করণীয় কি? তো এখানে তার দুইটা জটিলতা, একটা হলো সুগার, কিন্তু বলছে উনি 20। তো আমরা সাধারণত বলি যে ডায়াবেটিক পেশেন্টের যদি ডায়াবেটিক এই রোজার সময় দিনের বেলা যদি তার 16.7 অর্থাৎ প্রায় 17-এর উপরে যদি থাকে, আমরা তাকে রোজা রাখতে না করি। আচ্ছা, সেটি এক নম্বর। দুই নম্বর হলো যার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, উনিও কিন্তু রোজা রাখতে পারবেন না, কারণ তাহলে কিন্তু ওই ডিহাইড্রেশনটা আরও বেশি হবে রোজার একটা, তাহলে কিন্তু তার ইউটিআই এই চান্সটা আরও বেড়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ইউটিআই এবং ডায়াবেটিস একটা আরেকটার সাথে জড়িত। তার ডায়াবেটিস যদি কন্ট্রোল না করতে পারেন, ওনার ইউটিআইটা কন্ট্রোল হবে না। আবার ইউরিনারি ইনফেকশন যদি কন্ট্রোল না করতে পারে, ডায়াবেটিসটা কন্ট্রোল করা যাবে না। তাহলে দুইটাকে কন্ট্রোল করতে হবে। এখন এই ক্ষেত্রে ওনার উচিত হবে, ওনার এখন রোজা রাখাটা ঠিক হবে না, ওনার চিকিৎসা করে ওনার ইউরিনারি ইনফেকশনের চিকিৎসাও নিতে হবে এবং ডায়াবেটিসের চিকিৎসাও নিতে হবে। সেটি জানতে চাচ্ছেন যে 20.1 এখন আসলে এখন এই ক্ষেত্রে 20.1 যদি থাকে, তো এখন তো রমাদান মাস, উনি আসলে রোজা রাখতেও চান উনি হয়তোবা, তাহলে এই ক্ষেত্রে সুগারটা যদি আমরা তাড়াতাড়ি কমাতে চাই, অবশ্যই ওনাকে ইনসুলিন নিতে হবে। এবং ইনসুলিন নিতে হবে, সাথে আমরা কিছু ওষুধ, মুখে খাবার ওষুধ দেবো, কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে ইনসুলিন নিতে হবে, কারণ না হলে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তো এই দুটাকে আমরা। এবং নতুন ডায়াবেটিস ধরা পড়লে কিছু পরীক্ষা নিরীক্ষারও দরকার হতে পারে, যে কিডনি ফাংশনটি কেমন রয়েছে, ইউরিনের কিছু পরীক্ষা রয়েছে, মানে বেসিক লিপিড, চর্বির পরিমাণটি কেমন রয়েছে। হ্যাঁ, একটা ওনার ক্ষেত্রে যেটা হয়তো উনি তো একটা বলছে যে 20, তো এটা তো একটা র্যান্ডম ব্লাড সুগার। এখন আমরা তখন ফর্মাল টেস্ট করি, একটা যে 3 মাসের গড় A1C-টা কত, তার খালি পেটেটা কত, খাওয়ার পরে কত, সাথে আপনি যেটা বলছিলেন যার কিডনি ফাংশনটা কেমন আছে, কারণ কিডনি ফাংশন যদি তার দুর্বল হয়ে যায়, তাহলে কিছু ওষুধ উনি খেতে পারবেন না। তারপরে তার লিভারের অবস্থা কেমন, ওনার কোলেস্টেরলটা কেমন আছে, তারপরে ওনার যত ইউরিন ইনফেকশন হচ্ছে ওটাকেও একটু কালচার করে দেখা, হ্যাঁ, কারণ তাহলে সেন্সিটিভ অর্গান। সবচেয়ে কাছাকাছি একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্টের সাথে আপনি যোগাযোগ করুন বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, নিশ্চয়ই তারা আপনাকে একটি সমাধান দেবেন। আমরা যেটিতে ছিলাম, যে খাবার দাবারে ছিলাম, রমজানের খাবার দাবার, যে ইফতারির কথা আমরা বললাম, যে বেশ কিছু ভাজা পোড়া, আসলে এই সময়ের ডায়াবেটিসের জন্য আদর্শ খাবার কোনটি হতে পারে? অনেকে মনে করে থাকেন যে একটি যদি সামান্য কিছু খাওয়ার পর যদি কিছু মিক্সড কার্বোহাইড্রেট বা থাকে খিচুড়ির মতো খাবার বা চিড়ার মতো খাবার,
সেগুলো কি তাদের জন্য প্রযোজ্য না, কিনা? একটা হলো যে এই মানে একটা আমরা একটা যদি স্ট্রিক্ট সেন্সে বলি যে ডায়াবেটিসের আলাদা কোনো খাবার নাই। আচ্ছা, হ্যাঁ, যে ডায়াবেটিক ফুড বলতে কিছু নাই। আমরা স্বাভাবিক যেটা খাচ্ছি সেটাকেই একটা ডায়াবেটিক পেশেন্ট তার জন্য ইয়ে করে উপযোগী করেই তাকে খেতে হবে। তো যে খাবারটা যে বললাম যে সুগারটা চট করে বেড়ে যায় ওই খাবারগুলো উনি খাবেন না। স্বাভাবিক খাবার যেটা উনি প্রোটিন খেতে পারবেন, অবশ্যই খেতে পারবেন, চিকেন খেতে পারবেন, একটা চিকেন ফ্রাই খাচ্ছেন সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা সাধারণত তারপরে অন্য যে খাবারগুলো, হ্যাঁ আপনি উনিরা যদি রাইসও খান, ফ্রাইড রাইস যেই খান পরিমাণে অল্প করে খেলেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ পরিমিত মানে অর্থাৎ পরিমাণ মতো তাকে খেতে হবে। জি, আমরা সেহরির খাবার নিয়ে কথা বলবো, তবে তার আগে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে যুক্ত করিনি। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আমি মধুপুর থেকে। জি, আমি ডাক্তার বলছি। মধুপুর থেকে বলছেন, কি নাম বললেন? আমি ডাক্তার। জি জি, বলুন। আমি স্যার ডায়াবেটিসে ইনসুলিন নিই। জি ইনসুলিন নেই, ম্যাক্সুলিন। আর জি স্যার আমি প্রথম রমজানে স্যার আমার ডায়াবেটিস একদম কমে গিয়েছিল। জি। আর আমার প্রেশার এসেছিল 40/80, 60। এখন আচ্ছা আমি মানে একবার অসুস্থ হয়ে গেছি স্যার। আমি এখন কি করতে পারি? রোজা রাখতে পারবো কি পারবো না? আচ্ছা, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি ডাক্তার মধুপুর থেকে প্রশ্নটি করেছেন। ভীষণ ভ্যালিড একটি কোশ্চেন যে উনি ম্যাক্সুলিন আর যে ইনসুলিনটি নেন, এবং সেটি আমি যেটি বলেছিলাম যে প্রাক রমজান যে প্রস্তুতিটি হয়তো ওনার ছিল না। উনি রেগুলার ডোজে নিয়েছেন, কিন্তু ওনার প্রথম ডোজেতেই ব্লাড সুগার অনেক ফল করেছে, ওনার হাইপোগ্লাইসিমিয়া মতো হয়েছে এবং ব্লাড প্রেশারও কমে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছেন। এখন বলছেন যে কিভাবে উনি রোজাটি আবার পুনরায় রাখতে পারবেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, এই জন্য আমরা বলি যে প্রি রমাদান যে তার ইয়েটা একটা ভিজিটটা হলে আমরা তখন রোজার সময় উনি ওষুধগুলো কীভাবে ব্যবহার করবো এটা আমরা বলে দিই। তো একটা কমন ফর্মুলা হলো যে আমরা সকালের যে ওষুধটা সেটা আমরা, কারণ ইফতারকে আমরা মানে ব্রেকফাস্ট, আরবিতে ইফতার আর মানে ব্রেকফাস্ট কিন্তু একই, কাছাকাছি, হ্যাঁ একই শব্দ। তো ওই জন্য আমাদের সকালে যে ব্রেকফাস্টটা ওইটি ইফতারের সময় চলে যাবে, আর রাতের খাবারটা সেহরির সময়, রাতের ওষুধটা সেহরিতে যাবে। এখন ইনসুলিনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে ইনসুলিনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা আমরা বলি যে এই যে আমরা বলছিলাম যে একটা রুগীর রোজা রাখলে কি কি ঝুঁকি হয়। প্রথম ঝুঁকি যেটা হাইপোগ্লাইসিমিয়া, এবং একটা ডায়াবেটিক রুগীর এই যে রোজা রাখলে যে ঝুঁকি, বলা হয় যে ইনসুলিনের ঝুঁকিটা সবথেকে বেশি। এরপরে আমরা বলি কিছু সালফোনিল ইউরিয়া, গ্লাইমিকরাইড, গ্লাইক্লাজাইড, এর ঝুঁকিগুলো তারপরে। হ্যাঁ, তো এই দুইটা ওষুধেই কিন্তু এই সুগার নীল হওয়ার ঝুঁকিটা থাকে। তো এই জন্য এই দুইটা ওষুধের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট, কখন ডোজটা নিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য ওষুধের ক্ষেত্রে কিন্তু এই রিস্কগুলো তেমন নাই, বলা হয় নিয়ারলি জিরো, সমস্যা নাই। কিন্তু এই ওষুধগুলোর ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর ইনসুলিনের ক্ষেত্রে কীভাবে ডোজ অ্যাডজাস্টমেন্ট করবে, সকালের ডোজটা উনি ইফতারির সময় নেবে, আর রাতের যে ডোজটা নিত আমরা সাধারণত সেটা শেষ রাতে নিতে পারি, তখন আমরা ডোজটা সাধারণত কমিয়ে দিই, 25 to 50% ডোজটা তখন কমিয়ে দিই। হয়তো ওনার ক্ষেত্রে ওনার ডোজটা কমানো হয় নাই, যার জন্য ওনার ইফতারের আগে সুগারটা নীল হয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে যে সুগারটা যদি তার আগে কন্ট্রোলে থাকতো তাহলে কিন্তু ওই ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ সকালের ডোজটা ইফতারির সময়, রাতের ডোজটা কমিয়ে দিবে আমরা 25 to 50% অবস্থা বুঝে শেষ রাতে আমরা দিচ্ছি। এটি আসলে একটা একদম মানে মোটা দাগে যেটি বলা যায় একটা সাধারণ রুল অফ থাম্ব আর কি। আমরা আসবো ট্রিটমেন্ট নিয়ে, তার আগে খাবার দাবার নিয়ে কথা বলছিলাম যে সেহরিতে আসলে একটি ঝামেলার মধ্যে পড়ে যায় যে আসলে সারাদিন যেহেতু ফাস্টিং থাকবেন ওই সময় নিয়ন্ত্রণটা অনেকে হারিয়ে ফেলেন, যে বেশি করে খেয়ে নেই, তারপর দেখা যায় কি হয় যে কখন আবার ব্লাড সুগার কমে যায়। সেক্ষেত্রে খাবারের নিয়ন্ত্রণটি কেমন হওয়া উচিত? এখানে আরেকটা কথা, সেটা হলো যে আমাদের দেশে অনেকেরই ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে যে অনেকে সেহরি খেতে চায় না। হ্যাঁ, সেটিও হয় কিন্তু। হ্যাঁ, উনি বলে যে একবারে তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি উঠবো না, হয়তো ফজরের নামাজটা একটু দেরি করে পড়লো, যাই হোক। তো এই জিনিসটাকে আমরা না করি। একটা ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তার খাবারটাকে আমরা বলি তার সেহরিটা যে অ্যাজ লেট অ্যাজ পসিবল, অর্থাৎ যত দেরিতে সম্ভব তাকে কিন্তু সেহরি একটা খেতে হবে। নাহলে এই যে আগের পেশেন্টটা যে প্রশ্ন করেছে সুগার নীল হয়ে, এই ঝুঁকিতে উনি পড়ে যাবেন। তাহলে সেহরি খেতে হবে। সেহরিটা তাহলে কেমন হবে, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দরকার। ওইখানে আর ওই যে ড্রিঙ্কস বা ওই ধরনের জিনিসটা খাওয়া যাবে না। হ্যাঁ, কারণ হলো যে এই তার সুগারটাকে কি করতে হবে, যে এই যে আমরা একটা ওষুধ দিব, ওষুধটা স্লোলি তাকে এই সেহরি এই ইফতার পর্যন্ত ডায়াবেটিস কন্ট্রোলে রাখে। তো সুগারটা যেন চট করে না বেড়ে যায়,
তো এই ধরনের স্টেবল থাকে, ওই জন্য আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আঁশযুক্ত খাবার, এক ভেজিটেবল খেলো বা এই ধরনের প্রোটিন তো খাবেই, একটা মাছ মাংস, একটা মাছ বা মাংস এক পিস উনি খেলো সমস্যা নেই, সাথে কার্বোহাইড্রেট অল্প খেলো, কিন্তু সাথে একটু শাকসবজি, এই জিনিসগুলো ডাল শাকসবজি এগুলো খেতে হবে। জি, তাহলে তো মোটামুটিভাবে একটি গাইডলাইন পাওয়া গেল। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা কথা বলি তার সাথে। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। জি আমার ডায়াবেটিস ধরা পড়ে 22 সালে। জি তো গত অক্টোবর মাসে আমি কিশোরগঞ্জ ডায়াবেটিক্স হাসপাতালে আমি কোনো ওষুধ খাই না। তো ওই সময় আমার বিফোর মিল ছিল 7.03 আর আফটার মিল ছিল 11.10 আর এস ক্রিয়েটিনি ছিল 0.9। আমি কোনো ওষুধ খাই না। তো ওনারা একটা ওষুধ আমাকে দিছিল, কিন্তু আমি খেলাম না। আমার একজন এখানকার একটা ফার্মাসি, সে বললো স্যার আপনি আগে যেভাবে, আমি হেডমাস্টার আর কি একটা স্কুলে, বললো যে আপনি আগে যেভাবে ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করেন ওইটাই করেন, করে 15 দিন বা 1 মাস পরে আবার টেস্ট করেন। জি আমি আবার ওইভাবে ওষুধ না খেয়ে 1 মাস পরে আবার ওখানেই টেস্ট করলাম, দেখা গেল যে তখন নর্মাল হয়ে গেল। এখন এই অবস্থায় আমার কোনো জটিলতার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, আপনি বলছিলেন যে HbA1c যেটা ছিল সেটি কত ছিল? 9। খাওয়ার আগে ছিল 7.03। জি। তো আর এস ক্রিয়েটিনি ছিল 0.9। ও ক্রিয়েটিনিনটা, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। HbA1c করেননি। আচ্ছা, আমরা উত্তরটি আসবো ওনার, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে রমজানে ডায়াবেটিক রোগীরা আসলে কি করবেন, তাদের কি করা উচিত। সঙ্গীত এখন ফিরে আসছে একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম রমজানে ডায়াবেটিক রোগীরা কি করবেন। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আসলে খাবারের কিছু কথা বলেছি, লাইফস্টাইলের যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটি আপনারা বলে থাকেন যে রোগীদেরকে হাঁটতে অথবা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য, কিন্তু রমজানে এটা আসলে একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। অনেকেই রোজা রেখে হাঁটতে চান না। কখন হাঁটবেন, আসলে কি ধরনের এক্সারসাইজ করবেন, অথবা যারা তারাবি পড়েন তাদেরকে হাঁটতে হবে কিনা? তো ধন্যবাদ আপনাকে। তো তার আগে আমাদের আগের দর্শকের যে একটা প্রশ্ন, সেটা হ্যাঁ, আমরা সেই উত্তরটিতে আমি যাচ্ছি দিতে সত্যিকার যাচ্ছি। অর্থেই। তো একটা হলো যে হ্যাঁ, আমাদের রোগী বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে। কারো কারো দেখা যাচ্ছে যে শুধু তার ওই লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমরা যেটি বলতে বলছিলাম যাচ্ছি, কথা, হ্যাঁ। তো উনি কোনো ওষুধ খাচ্ছেন না, ওষুধ না খেয়ে ওনার এটা কন্ট্রোলে আছেন। এক ধরনের পেশেন্ট আছে তারা কিছু ওষুধ খায়, হ্যাঁ, যে ওষুধগুলোয় সুগার নীল হওয়ার ঝুঁকি কম, জি। ঝুঁকি প্রায় নাই। আরেক ধরনের রুগী আছে যারা ওই যে আমরা বললাম যে সালফোনাইল ইউরিয়া জাতীয় ওষুধ, অর্থাৎ গ্লাইবেনক্লামাইড, গ্লাইমিপেরাইড, গ্লাইক্লাজাইড জাতীয় ওষুধগুলো, এগুলো কিছুটা ঝুঁকি আছে, অথবা ইনসুলিন নেয়। তো 3 ধরনের রুগী। তো উনি যে গ্রুপের, যে উনি কোনো ওষুধ নিচ্ছে না, ওনার কিন্তু ওনার অন্য কোনো জটিল, ওনার কিডনির ফাংশন বললেন যে ক্রিয়েটিনিন 0.9, তো ওনার কিডনি ফাংশনও ভালো, ওনার জন্য উনি একদম নিম্ন ঝুঁকিতে আছেন, উনি সেফলি রোজা রাখতে পারবেন, ওনার কোনো ঝুঁকি নাই। হ্যাঁ, তো একটা জিনিস সেটাই মনে রাখতে হবে যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ খাবারটা এবং এক্সারসাইজটা, এইটা ওনাকে মানতে হবে। কীভাবে অন্য ডায়াবেটিস রোগীরা করে সেইটা করতে হবে। আর মাঝে মাঝে সুগারটা মনিটর করতে হবে। মনিটরিং ব্যাপারটা হয়তো আমরা বলবো। তো এর আগে যে জিনিসটা হচ্ছে, এখন আপনারা বলছিলেন যেটা এক্সারসাইজটা কেমন হবে। আমরা সাধারণত দিনের বেলা একটা স্বাভাবিক কাজ সেটা আপনাকে করতে হবে। আপনার রুটিন ওয়ার্ক যেটা আপনি যে একটা চাকরি করেন, যে কাজই করেন, স্বাভাবিক ওয়ার্ক সেটা আপনি করবেন। কিন্তু এক্সট্রিম কোনো হার্ড ওয়ার্ক যারা করবে তাদের কিন্তু ঝুঁকিটা একটু বেড়ে যায়। এই সময় আমরা এই জন্য কোনো হার্ড এক্সারসাইজ করতে আমরা না করি দিনের বেলায়। তাই এক্সারসাইজ তাহলে কখন করবেন আপনি? হ্যাঁ, এটা অবশ্যই একটা এক্সারসাইজটা করাটা ভালো করতে হবে। আমরা তারাবির প্রেয়ারকেও কিন্তু এক্সারসাইজের একটা অংশ ধরে নিই। এরপরেও যদি উনি মনে করেন তাহলে তারাবির আগে বা পরে, অর্থাৎ আমরা বলি সাধারণত ইফতারির 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, কারণ ইফতারিতে একটা হাবি খাবার হয়, সবাই একটু তখন ক্লান্ত হয়ে যায়, এবং খাওয়ার পরই সাধারণত হেভি মিলের পরে সাধারণত এক্সারসাইজটাও অ্যালাউ করা হয় না। এই জন্য ওনার জন্য ভালো 2 ঘন্টা পরে এক্সারসাইজ করতে পারবেন। নিয়মিত হাঁটা করতে চান তাহলে বাসার পাশে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো উনি সেগুলো করতে পারবেন। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার কলটি নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমরা
আমরা বোধহয় সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়েছে, আমরা অপেক্ষা করছি আবার তার কলের জন্য। স্যার, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে তার এক্সারসাইজ, এবং এই এক্সারসাইজটি একেবারেই সবসময় ম্যান্ডেটরি না, যারা তারাবি পড়েন তাদের জন্য, এবং ইফতারের 2 ঘন্টা পরে সেটি করতে পারেন। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সুগার মনিটরিং করা। এই রমজানের সময় আসলে অনেকেই ধারণা যে এই সময় যদি রক্ত বের হয় সুই ফুটো করে পড়ে, এতে রমজান গুরুত্ব কমে যেতে পারে, রোজার গুরুত্ব কমে যেতে পারে। অনেকে ভয় করতেই চান না, রোজা ভেঙে যেতে পারে। অনেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটিও দিতে চান না। এই প্রসঙ্গটি একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং চিকিৎসা দৃষ্টিকোণ থেকে যদি আমাদেরকে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমার শুধু দৃষ্টিতে না, আমাদের চিকিৎসকদের দৃষ্টিতে এই ব্লাড গ্লুকোজ মনিটরিংটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ডেইলি রমাদান। কারণ আপনি যদি মনিটর না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারছেন না আপনার ঝুঁকিটা কেমন, কতখানি। এবং আমরা বলি যে এই তাহলে উনি কখন সুগারটা মনিটর করবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তো একটা পেশেন্ট আমরা বলি যার খুব উচ্চ ঝুঁকিতে আছে, একটা প্রেগনেন্ট মহিলা, আমরা তাকে ওনার কিন্তু রোজা রাখার ইসলামিক দৃষ্টিতে উনি ওনার রোজা রাখার ওনার জন্য জরুরি না, তারপর অনেকে রোজা রাখতে চায়। অর্থাৎ এই ধরনের ঝুঁকিপূর্ণ রোগীরা যদি রোজা রাখতে চায় তাহলে তাদের আমরা বলি যে 5 থেকে 6 বার তার ব্লাড সুগার মনিটর করতে হবে দিনে। আর যাদের ঝুঁকি কম তাদের বলি আমরা কমপক্ষে 3 বার, অর্থাৎ 5-6 বার যদি নাও হয় দিনে কমপক্ষে 3 বার। তাহলে কমপক্ষে 3 বার কখন? একটা হলো দুপুর 12টা, আরেকটা হলো বিকাল 4টা থেকে 5টা। এইটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ সময়, লাস্ট 3 আওয়ার্স। অর্থাৎ ইফতারের পূর্বে 3 ঘন্টাটা খুবই ঝুঁকিপূর্ণ সময়। এই সময়টা তার একবার সুগারটা টেস্ট করতে হবে। আর একটা হলো ইফতারের আমরা বলি 2 ঘন্টা পরে, অন্তত এই 3 বার করা উচিত। এরপর যদি সম্ভব হয় সেহরির আগে একবার করলো, সকালে ঘুম থেকে উঠে একবার পড়লো, এরপরে যদি উনি যখনই ওনার খারাপ লাগবে তখনই সুগারটা মনিটর করতে হবে। অর্থাৎ একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, বিশেষ করে যারা ওষুধ ব্যবহার করছেন, তারা যদি রোজা রাখতে চায় তাদের সবারই উচিত একটা গ্লুকোমিটার, একটা ভালো গ্লুকোমিটার বাসায় রাখা এবং এই মনিটর করা। এবং মনিটর করে দেখা গেল যে ওনার একসময় খারাপ লাগছে, ওনার সুগারটা 3.9 এর নিচে নেমে গেছে, ওনাকে মনে রাখতে হবে ওনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে, ওনাকে সাথে সাথে রোজাটা ভেঙে ফেলতে হবে এবং তখন গ্লুকোজ বা মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে ফেলতে হবে। তখন রোজা রাখা যাবে না, কারণ হাইপোগ্লাইসিমিয়া একটি ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এবং তখন আমরা বলি যে কেউ যদি এই অনেকে মনে করে ঠিক আছে আর কিছুক্ষণ আমি সারাদিন রোজা রাখলাম, আরেকটা এই সময় ব্রেনের কিছু ইররিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, এই সময় অন্যান্য ক্ষতি, এই সময় আমরা বলি যে এই হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, চোখের ভিতরে ব্লিডিংয়ের রিস্ক বেড়ে যায়। এই জন্যে উচিত হবে সাথে সাথে রোজাটা ভেঙে ফেলা। আবার দেখা গেল যে না তার সুগারটা অনেক বেশি, সকালে উনি দুপুর 12টায় দেখলো যে ওনার সুগার 20, আগের যে রুগীটা বলছিল যে ওনার প্রথমে ধরা পড়ছে, আমরা বলি 16.7, অর্থাৎ 16.7-এর বেশি যদি হয় তাহলেও উনি ঝুঁকিতে আছেন, ওনার ডায়াবেটিক কমা হওয়ার ঝুঁকিতে আছে। এই ক্ষেত্রে ওনার রোজা ভেঙে ফেলা উচিত, ওনার সুগারটা কন্ট্রোল করে তারপর ওনার রোজা রাখা উচিত। অর্থাৎ এই মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। মনিটরিংটা যদি না করে তাহলে উনি ঝুঁকিতে আছে কিনা এটাও বুঝতে পারবেন না। আর মনিটরিংয়ের উপর নির্ভর করে ওনার ডোজ অ্যাডজাস্টমেন্ট। তাহলে উনি যদি দেখা যায় সুগার খুব বেশি হয়ে যাচ্ছে, উনি ওনার চিকিৎসকের কাছে যোগাযোগ করলে উনি ওনার ডোজটা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। রুগীও অনেক সময় পারে, কারণ একটা ডায়াবেটিক রুগী দীর্ঘদিন ইনসুলিন নিচ্ছে, একটা রুগীও কিন্তু অনেকটা জিনিস শিখে যায়, আমরা বলি 2 ইউনিট বা 4 ইউনিট উনি অ্যাডজাস্ট করে নিতে পারে, বাড়িয়ে কমিয়ে নিতে পারে। অর্থাৎ এই জন্যই মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। যদি যার ডায়াবেটিস 16.7-এর উপরে বলছিলেন তাকে ভেঙে ফেলতে হবে, অনেকে মনে করেন যে সুগার তো অনেক বেশি আছে, আরো একটু না খেয়ে থাকলে তো আরো ভালো, কিন্তু সেখানে ভেঙে ফেলার গুরুত্বটা কত? মানে এখানে গুরুত্বটা হলো যে এই যে বললাম যে এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর, কেন তার সুগারটা এত বেশি হলো। আচ্ছা, তাহলে এখানে কি শুধু কি তার ওষুধের ডোজ কম হচ্ছে তার জন্য, নাকি অন্য কোনো ঝুঁকি তার তৈরি হচ্ছে, অন্য কোনো ইলনেস তৈরি হচ্ছে, তার ওনার ইউরিনারি ইনফেকশন হচ্ছে কিনা, ওনার জ্বর হলো কিনা, ওনার ডায়রিয়া হচ্ছে কিনা। তো এই সিচুয়েশনগুলো না হলে তো হঠাৎ করে সুগার এত বেড়ে যাওয়ার কথা না। এই জিনিসগুলো এই জন্য অ্যাড্রেস করা দরকার। হ্যাঁ, তারপরে যদি উনি রোজা রাখতে চায়, হ্যাঁ, তো এটা 16 একজনের সুগার হয়ে গেছে 30, অবশ্যই ওনার ইমিডিয়েটলি রোজা ভেঙে ফেলতে হবে। এখন 16, 17, 18 উনি যদি বিকালের দিকে দেখছে, হ্যাঁ উনি রোজা রাখতে পারে, এই কয়েক ঘন্টা উনি থাকলো, কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ওনাকে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে, সেটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। খুবই সুন্দর করে বললেন, বিষয়টি ব্যাখ্যা করলেন। আমরা আসলে ঝুঁকি এবং জটিলতার কথা বলছিলাম যে হাইপোগ্লাইসিমিয়া বা এই কমে যাওয়ার আসলে
ঝুঁকি রয়েছে যারা রয়েছে, এর পরবর্তী আসলে কনসিকুয়েন্সগুলো কি কি হতে পারে, মানে কেন এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা বিপজ্জনক হাইপোগ্লাইসেমিয়া? না, একটা বললাম যে বললাম যে হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকিটা এটাই যে একটা ব্রেনে ঝুঁকিতে একটা reversible একটা তার একটা বললাম হার্টবিট ইরেগুলার হয়ে যায়, অ্যারিথমিয়া হয়ে যায়। Arrhythmia হয়ে হ্যাঁ, অ্যারিথমিয়া হতে পারে, তার জ্ঞান হারিয়ে ফেলে অনেক হ্যাঁ, সময়, যেটা স্ট্রোকের চান্সটা বেড়ে যাচ্ছে, চোখের ভিতরে ব্রেনের ভিতরে চোখের ভিতরে হেমোরেজ হতে পারে। হ্যাঁ, তারপরে আমরা এটা বলি যে তার একটা তো পেশেন্টে তার ব্রেনের ইনডেভেলপমেন্ট ড্যামেজ, ডায়াবেটিক, তার জ্ঞান হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, তো ওই জন্য তাকে ইমিডিয়েটলি তার সুগারটা কন্ট্রোল করে মানে তার গ্লুকোজ বা মিষ্টি যদি কিছু খেয়ে তার গ্লুকোজকে নর্মাল করা দরকার। একেবারে। আর হাইপারগ্লাইসিমিয়া যদি হয় সেখানে তো অনেক ঝুঁকি আছে। ওই যে বললাম যে কমা হয়ে গেলে তার বিভিন্ন ধরনের ঝুঁকি, তাকে সেরিব্রাল ইডিমা হতে পারে, তারপরে তার রক্তের জমাট বাঁধার ঝুঁকি থেকে যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। তো এই ঝুঁকিগুলো তো সেই জন্য তখন ডায়াবেটিক কমা যদি হয় তার, অর্থাৎ সুগার অনেক বেশি, তার কিছু সিমটম হচ্ছে, তার একটা ডায়াবেটিক রোগীর যে সিমটম, তার খুব বেশি পিপাসা, প্রস্রাব হচ্ছে বেশি, খুব দুর্বল লাগছে, তার বমি বমি ভাব লাগছে, এমন হলে বুঝতে হবে উনি নিয়ারলি ডায়াবেটিক কমা। ওনাকে ইমিডিয়েটলি কিন্তু হসপিটালে চলে যেতে হবে। তখন ইউরিনের কিটোনটা টেস্ট করা হয় যে কমাতে গেল কিনা, তখন ইমিডিয়েটলি তাকে ইনসুলিন দিতে হবে। তো এই জন্য এই ধরনের রোগীদের খেয়াল করতে হবে যে আমার এই ধরনের সিমটমগুলো হচ্ছে কিনা, তখন আমার সুগার যদি খুব বেশি থাকে উচিত তাকে ইমিডিয়েটলি একটা হসপিটালে। মানে একই সঙ্গে যদি আপনি হাইপোগ্লাইসেমিয়ার রেড ফ্ল্যাগ সাইনগুলো একটু বলে দেন যে কি কি জিনিস রোগীর অনুভব করে মানে কমনলি। তো হাইপারগ্লাইসিমিয়াতে বলছিলাম, হাইপোগ্লাইসিমিয়া অনেকটা কাছাকাছি। দেখা যাবে তার খুব বেশি ক্ষুধা লাগছে, তার দেখা যাচ্ছে যে মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, খুব দুর্বল বোধ করছে, অনেক সময় তাদের অ্যাবনর্মাল বিহেভিয়ারটা ঠিক থাকে না, উল্টাপাল্টা কথাবার্তা বলছে। হ্যাঁ, তো এইগুলো যদি তার সারাউন্ডিং কেউ থাকে, উনি যদি খেয়াল করে যে না তার তো বিহেভিয়ারটা কেমন হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাগারাগি করছে, তো বুঝতে হবে তখন ইমিডিয়েটলি তখন এই জন্য তখন সুগারটা চেক করা দরকার। এটি বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন, জি, জি। যারা এগুলো নেন, তাদের ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ। অনেক সময় তারা এক্সপ্লেইন করতে পারেন না প্রপারলি। আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললাম। আরেকটি কমন যেটি প্রশ্ন আসে সেটি হচ্ছে যে রোগীর ব্লাড সুগারটি খুব ওঠানামা করে। সকালবেলায় দেখলো একরকম, আবার দুপুরবেলা দেখলো অনেক বেড়ে গেল, আবার বিকেলে কমে গেল। মানে ইনসুলিনের ডোজ অথবা ওষুধ দিয়ে আসলে সেটি অনেক সময় অ্যাডজাস্ট করা যাচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে আসলে কি পরামর্শ দিয়ে থাকেন? তো যাদের, হ্যাঁ, এটা আপনি বলছেন যে সুগার একবার বাড়ছে কমছে, কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা দেখি যে এটা হয়। যেমন যাদের এই প্যানক্রিয়াসে যাদের পাথর থাকে, হ্যাঁ, তাদেরটা দেখা যায় যে তাদের সুগারটা কিন্তু খুব বেশি, দেখা যায় সামান্য একটু ডোজ বাড়ালেই দেখা যাচ্ছে সুগার কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের কিছু কিছু রোগী থাকে। তো এদের ক্ষেত্রে আমরা সাধারণত ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। হ্যাঁ, যদি দেখা যায় যে না মুখে খাওয়ার ওষুধ হচ্ছে না, তখনই তো আমরা ইনসুলিনে যাচ্ছি। ইনসুলিন আমরা বলি যে একটা লং অ্যাক্টিং ইনসুলিন একটা দিয়ে রাখি, যেটা তার সুগারটাকে, যে বেজাল সুগারটাকে যেন একদম খুব বেশি না বেড়ে যায়। হ্যাঁ, আবার খেয়াল রাখতে হবে যে সুগারটা যেন তার হাইপোগ্লাইসিমিয়া না হয়। এর সাথে আমরা ওই যে বোলাসটা, অর্থাৎ তার এই ক্ষেত্রে আমরা বলি যে ইফতারের পরে তাকে দিতে হবে, তারপর তার সেহরিতে দিতে হবে, এবং অনেকে যে ওই রাত্রে যে উনি একটা ডিনার করেন ওই সময় আমরা একটা লো ডোজ দিই। আর একটা বেজাল ইনসুলিন এমনভাবে দিতে হয় যে কিছু বেজাল ইনসুলিন আছে, যেমন আমরা বলি যে এই ইনসুলেটার বা এই যে এন লেখা যে ইনসুলিনগুলো, এই জিনিসগুলো তখন আমরা একটু অ্যাভয়েড করে আমরা বলি যে আলট্রা লং অ্যাক্টিং, যেটা 24 ঘন্টা সুগারটাকে নিয়ারলি স্টেবল রাখে, ওই ধরনের একটা ইনসুলিন দিতে পারলে ভালো। হ্যাঁ, যেটাই সুগার নীল হওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। তারপরে আমরা ইনসুলিন একটা ট্রেডিশনাল ইনসুলিন, হ্যাঁ, এটা থেকে আমরা তখন বলি অ্যানালগ ইনসুলিনগুলোতে, তখন ওইটা আমাদের ওই খাবার সাথে অনেকটা ম্যাচ করে। তো এই ইনসুলিনগুলো তখন ব্যবহার করতে পারলে ভালো। আর রিসেন্টলি এখন অনেকে, যেটা আমাদের দেশে এখন এটা খুব একটা পপুলার না, ইনসুলিন পাম্প কেউ ইউজ করেন, তো সেটা আমাদের সাধারণ আপামর জনগোষ্ঠীর জন্য এটা অ্যাপ্লিকেবল না। এটা আমরা আরও কিছু আধুনিক বিষয় রয়েছে, এবং অনেক সময় রোগীদের অনীহা থাকে যে ব্লাড সুগার রেগুলার আসলে প্রিক করা, বা এটি ভীতি থাকে। সেক্ষেত্রে আসলে কি সেটা খুবই গুরুত্বপূর্ণ যে মনিটরিংটা। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এটা রিলিজিয়াস দৃষ্টিতেও এটা বিভিন্ন, বিশেষ করে ওই যে বললাম যে ডায়াবেটিস অ্যান্ড রমাদান অ্যালায়েন্স, এটা কিন্তু মিডল ইস্ট ভিত্তিক একটা অর্গানাইজেশন। এখানে বিশেষ করে আপনি ইজিপ্টের বিভিন্ন যে রিলিজিয়াস পার্সন তাদের অপিনিয়ন নিয়ে কিন্তু এইটা করা হয়েছে। শুধু আরও বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন ইসলামিক স্কলার তাদের অপিনিয়ন নিয়ে এটা করা হয়েছে। কারণ এটা মনে রাখতে হবে ইট ইজ এ লাইফ সেভিং মেজার। একদম
কারণ আপনি যদি সুগারটা হাইপো হয়ে যাচ্ছে, আপনি মনিটর করতে পারলেন না, আপনি তো লাইফ এন্ডেঞ্জার হয়ে যাবে। তো আমাদের রিলিজনে কিন্তু এটা অ্যালাউ করে না। এই জন্য তো বলা হয়েছে যে অসুস্থ উনি রোজা রাখবেন না। জি, অসংখ্য মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি দিয়েছেন আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে ডায়াবেটিক রোগীদের রোজা রাখার বিষয়ে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে দিতে পেরেছি আশা করছি, এবং একই সঙ্গে সেটি নিরাপদ এবং সুস্থভাবে এই পুরোটি মাস সিয়াম সাধনা করা যায় কিভাবে, তার জীবনধারা পরিবর্তন, তার খাবারের যে পরিমিতি, একই সঙ্গে তার যে ওষুধটি রয়েছে সেটির যে অ্যাডজাস্টমেন্ট, সেটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুষ্ঠুভাবে রোজা রাখার জন্য। আমার আশা করছি যে সবাই এই নিয়মগুলো মেনে চলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।